আপনি যদি দেখে থাকেন যে সালাউদ্দিন সাহেবের ফুটেজটা ঘুরছে সব জায়গায়, মেইন স্ট্রিম মিডিয়া গুলোতে, না, স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মধ্যে এইসব কথা বলেন। তিনি বললেন যে আওয়ামী লীগ এরা 2-3 দিন আগে বললেন যে আওয়ামী লীগ, কয়েকদিন আগে বললেন আওয়ামী লীগের কবর হয়ে গেছে দিল্লিতে। তারপরে বললেন আওয়ামী লীগ আর জীবনে রাজনীতি করতে পারবে না। আজকেও তিনি সেই একই টোনে কথা বললেন এবং রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য করে। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যদি তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং শেখ হাসিনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তিনি কেন করছেন এটা আসলে? আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। বাংলাদেশের আবহাওয়া কিন্তু এখন অনেক গরম, এখন টেম্পারেচার অনেক হাই। আর এই গরম টেম্পারেচারে যখন কোট গায়ে দিয়ে থাকেন না, তো তখন শরীরের নর্মাল তাপমাত্রা আরো বৃদ্ধি পায়। তারপরে আবার তাদের মতো লোকজন হচ্ছে কি, একটা প্রবাদ আছে না মারুফ ভাই, যে কম পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন বেশি লাফালাফি করে। তো বিএনপির রাজনৈতিক যে নেতারা আছেন, ইনক্লুডিং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, বর্তমান এই তারেক রহমান সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে এই মন্ত্রণালয়ের। কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্ট্যাটিস্টিক্স সরকারি হিসাব মতে আমরা পেয়েছি, না, আমি সেটা হচ্ছে আপনাকে একটু শুরুতেই দুঃখিত, শুরুতে একটু থামাই। আপনি যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, কোন হিসেবে আপনি ব্যর্থতা দেখছেন? ব্যর্থ বললেন কেন? এই যে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের এত হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করছেন, প্রতিদিন গ্রেপ্তার করছেন, এটা তার সফলতা দেন না? না, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে। এটা আমার ভাষ্য না, এটা সংসদে একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা তিনি বলেছেন যে তিনি সব মন্ত্রণালয়ের মাস্টার নিয়ে দৌড়াদৌড়ি করেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয়ের কোনো খোঁজখবর তিনি রাখতে পারছেন না। তো তিনি যখন নিজের মন্ত্রণালয়ে মানুষ যখন ব্যর্থ হয়, একটা জিনিস মনে রাখবেন মারুফ ভাই, ব্যর্থ মানুষের কাজ হচ্ছে কি দুশ্চাপান। এখন এই সালাউদ্দিনের কাজ হবে, বা বিএনপির যে কোনো নেতা বা এমপি মন্ত্রীদের আপনার চরিত্র দেখেন, তাদের কাজ হচ্ছে কি দুশ্চাপিয়ে কথা বলা, গুজব রটানো, মিথ্যা কথা বলা। কারণ আপনি যখন আপনার উপরে দায়িত্বভার, আপনি যেটা রাষ্ট্র আপনাকে দিয়েছে, জনগণ আপনাকে দিয়েছে, তো যে ভোট যেরকমই হোক, একটা ভোট তো হয়েছে। এখন এটাতে জনগণ ভোট দিল কি না দিল সেটা বড় প্রশ্ন। যেহেতু আপনারা বারবার বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, ইতিহাসের এখন নাকি বাংলাদেশে গণতন্ত্রের নাকি এরকম ভালো পরিবেশ নাকি বাংলাদেশে বিগত 55 বছরে গণতন্ত্র ছিল না, তাহলে আপনাদের 2 টার্মের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ। 91 থেকে 96 যখন আপনারা ছিলেন, এবং 2001 থেকে 2006 যখন আপনারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়েছিলেন, যে সিঙ্গাপুরে প্রতিদিন বোমা ফুটতো, বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, 10টা কষ্ট মামলার ঘটনা আমরা সিঙ্গাপুরে দেখেছি। আমরা ওই সিঙ্গাপুরকে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি। তো এখন এই অবস্থা থেকে আপনারা যখন বাংলাদেশকে আবার নেতৃত্ব দিতে এসেছেন, কিন্তু তখন এসে আপনাদের কাছ থেকে যখন আমরা এই ধরনের কথা শুনি যে আপনারা শেখ হাসিনাকে চিনেন না, চিনতেই না পারেন, কারণ শেখ হাসিনার সাথে শিলং সালাউদ্দিনের এমন কোনো সম্পর্ক নাই যে শেখ হাসিনার মতো একজন উচ্চমানের রাজনৈতিক নেতৃত্বকে, বঙ্গবন্ধু কন্যাকে, ওর মতো একটা সিসকে নেতা, পাতি নেতা চিনতে না পারাটা, এতে শেখ হাসিনার কিছু যায় আসে না। এতে এই শিলং সালাউদ্দিনদের মতো এরকম সিচকে পাতি নেতাদের, যারা আটকা গজিয়ে ওঠা নেতা, তাদের ক্ষতি হতে পারে। ব্যক্তি শেখ হাসিনার কোনো ক্ষতি হবে না। শেখ হাসিনাকে চিনতে না পারলেও বিশ্বের প্রায় 2 শতাধিকের উপর ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনাকে চিনেছে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে চিনেছে। বিশ্বের প্রায় 44 কোটির উপরে মানুষ শেখ হাসিনার কথা শুনেছে। এক শিলং সালাউদ্দিনের কথা শুনলো কি শুনলো না, শেখ হাসিনা সম্পর্কে জানলো কি জানলো না, সেটা উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট বোদার। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে, এদেশের মানুষ হিসেবে আমরা শেখ হাসিনার কথাকে মূল্যায়ন করেছি, আমরা ওনার বক্তব্য শুনেছি। এবং সালাউদ্দিন সাহেব যে কথাগুলো এখন মিডিয়াতে প্রায়শ বলেন, এগুলো হচ্ছে যে আপনারা দেখেছেন যে উনি ইউনূস সরকারের সময় থেকে উনি অলমোস্ট বিএনপির ডিফেক্টর, মানে চেয়ারম্যান ছিলেন তখন, এখন ডিফেক্টর প্রধানমন্ত্রী। এখন উনি যেসব কথাবার্তা বলেন সেগুলো শুধু হাস্যকরী না, এগুলো জাতির সাথে আপনার এগুলো এগুলো মানে আমাদের খুব একটা নজর দেওয়ার মনে হয় না যে কিছু আছে। জি, ধন্যবাদ আপনাকে। কিন্তু সালাউদ্দিন সাহেব যেইভাবে বলছেন যে তিনি নজর দিচ্ছেন না, তিনি আওয়ামী লীগের কবর হয়ে গেছে দিল্লিতে। তো দিল্লিতে যদি আওয়ামী লীগের কবর হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের জন্য তারা এতটা এখন ভীত সন্ত্রস্ত কেন? মানে শেখ হাসিনার যে বক্তব্য বাংলাদেশের মিডিয়াতে প্রকাশ করতে দিলেন না, প্রচার করতে দিলেন না, ব্ল্যাক আউট করে দিলেন, একদম কোনো মিডিয়া সেটি করলো না। তাহলে সেটা কেন? সেদিকে যদি নজর না থাকে,
তারা কিভাবে শুনলেন? যদি মনোযোগ নাই দেন, শেখ হাসিনার বক্তব্য যদি তিনি, তার প্রধানমন্ত্রী কিংবা তার মন্ত্রী পরিষদ যদি নাই শুনে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে প্রতিবাদটা কেন করলেন? বিবৃতিটা কেন দিলেন? কিভাবে দিলেন এটা তাহলে? কিসের ভিত্তিতে তারা কি শুনলেন? সালাউদ্দিন সাহেব সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য না শুনতে পারেন, কিন্তু ওনাদের যে নেতা, বর্তমান যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, বিশ্বের শ্রেষ্ঠতম গণতান্ত্রিক রাষ্ট্রের পরাধীন প্রধানমন্ত্রী মহোদয়, তিনি কিন্তু লুকিয়ে লুকিয়ে ওনার বক্তব্যটা শুনে ফেলেছেন এবং এটা আবার সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। লাইভে যতক্ষণ ছিলেন, তো ওনার ভেরিফাইড ফেসবুক আইডি থেকেই উনি সেখানে ঢুকে ওনার বক্তব্যটা শুনে ফেলেছেন। এখন সালাউদ্দিন সাহেব হয়তো বুঝতে পারেন নাই যে ওনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা শুনবেন। এখন উনি যদি বুঝতে পারতো তাহলে তার উনি এই কথা বলতো না। আর মারুফ ভাই, সবচেয়ে বিষয়, একটা মজার বিষয় হচ্ছে কি, আহ, এই সালাউদ্দিন সাহেবরা যখন রাজনীতিতে কথা বলেন, বা এই সালাউদ্দিন সাহেবরা যখন বিরোধী দলে থাকেন, এই সালাউদ্দিন সাহেবরা যখন ইউনূসের সময় কথা বলেছেন, তখনকার স্টেটমেন্টস গুলো দেখেন আর এখনকার স্টেটমেন্টস গুলো আপনার একটু মিলিয়ে দেখেন। তো ক্ষমতার চাদর গায়ে থাকলে বিএনপি কখনোই জনগণের জন্য কাজ করেনি, অতীতেও তাই রেকর্ড। কারণ এই সালাউদ্দিন সাহেব এখন বলে বেড়াচ্ছেন না দেশে কোনো জঙ্গি নেই, দেশে কোনো কিছু নেই, তো তার দেশে বিভিন্ন স্থানে আপনার বোমা পাওয়া যাচ্ছে কেন, বোমা হামলা হচ্ছে কেন? এই সালাউদ্দিন সাহেব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে পুলিশের যে নাজুক অবস্থা সেটাকে তিনি উত্তোলন করতে পেরেছেন। পুলিশকে কি তিনি একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে পুলিশকে জনগণের আস্থা অর্জন করার জন্য কোনো পদক্ষেপ তিনি নিয়েছেন? সেটা কিন্তু তিনি নিতে পারেননি। এই সালাউদ্দিন সাহেবরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে রাজনীতি, সেটা কখনোই জনগণের কল্যাণ এটা ছিল না এবং ভবিষ্যতে এটা হবে বলে আমাদেরও মনে হয় না। কারণ জনগণের প্রতি যে বিএনপির দায়বদ্ধতা নেই, সেটা বিএনপি তার কাজে কর্মে তো প্রমাণ করে দিয়েছে। এখানে আমরা প্রতিনিয়ত তাদেরকে কথা বলেও লাভ নেই এগুলা। আর সালাউদ্দিন সাহেবের কথা হচ্ছে কি, সালাউদ্দিন সাহেব নিজে তো এক একদিন এক এক কথা বলে। আপনার যদি মনে থাকে, উনি সম্ভবত 4-5 দিন আগে একটি কথা বলেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে এখানে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। সেটা কিন্তু তার মুখের কথা। তাহলে এই দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই সেটা তো তিনি নিজে স্বীকার করছেন। এখন তিনি যেটা করবেন, সেটা আপনি যে বিষয়টা একটু আগে বলেছিলেন যে তিনি কিন্তু সফল, হ্যাঁ তিনি সফল। তিনি ইউনূসের মবকে কন্টিনিউশনে রাখতে তিনি সফল, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন পীড়নে তিনি সফল, জেলখানায় নির্যাতনে তিনি সফল, কারাগারে যে মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। এবং গত 2 দিন আগেও আপনারা জানেন যে পটুয়াখালীর একজন ভাইস চেয়ারম্যান মনির, যিনি আইসিইউতে ছিলেন, তাকে হাত করা পরিয়ে রাখা হয়েছিল, সে অবস্থায় সেই মনিরের মৃত্যু হয়েছে। সেগুলো নিয়ে সালাউদ্দিন সাহেবদের কথা বলবেন না, কারণ এখানে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয় না, এখানে আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটে না, এখানে অন্য কিছু নিয়ে কোনো ব্যত্যয় ঘটে না। আর সালাউদ্দিন সাহেবরা যখন বলেন যে আওয়ামী লীগের কবর দিল্লিতে হয়ে গিয়েছে, তো সালাউদ্দিন সাহেব একটু গায়বানা জানাজা বাংলাদেশে পড়িয়ে টুপি টাপি মাথায় দিয়ে একটু দিল্লি থেকে কবরটা জিয়ারত করে আসলেই তো পারেন। আবার আজকে শুনি যে তিনি কথা বললেন ভারত কেন ওনাকে কথা বলতে দিল। ভারত কি ওনার সাথে কোনো এগ্রিমেন্টে ছিল যে শেখ হাসিনাকে ভারত কথা বলতে দিবে না? এরকম কোন চুক্তি কি বিএনপির সাথে ভারতের হয়েছিল যে শেখ হাসিনা যতদিন ভারতে থাকবেন তিনি কোনো কথা বলবেন না? তো এদের কথাবার্তা হচ্ছে রীতিমতো হাস্যকর, অযৌক্তিক, এবং এরা যে বিষয়গুলো বাংলাদেশের জনগণের সামনে এখন তুলে আনছে, এদের আসলে বলার ভাষা কি? আপনি বলেন যে এরা কি বলবে? দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নেই, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, জনগণের কোনো জানমালের নিরাপত্তা নেই, শিশুর নিরাপত্তা নাই, নারীর নিরাপত্তা নাই, শিক্ষাঙ্গনে শিক্ষা নাই, বাজারে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, প্রতিটা মানুষের জীবন আজকে নাবিশ্বাস, কলকারখানা বন্ধ, বেকারত্ব 4 কোটি ছাড়িয়েছে। তো এদের কোনো কিছু কি এরা অ্যাড্রেস করতে পারছে? এরা কি দেশের কোনো বিষয় নিয়ে এরা কাজ করতে পারছে? তো আপনার কাছে যখন কোনো কাজ থাকবে না, আপনি যখন কোনো কিছু করতে পারবেন না, তখন আপনার কাজ কি? অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা, মিথ্যা কথা বলা, আওয়ামী লীগের উপরে দুশ্চাপানো। তো এগুলাই তো তারা করেছে, যেটা ইউনূস করেছে এবং সেটাই সালাউদ্দিন সাহেব সব বিএনপি সকলেই করছে। যে যেহেতু ওরা কোনো কিছুতে জনগণের কে সুশাসন দিতে পারছে না, জনগণের অধিকার নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই, জনগণের জন্য তারা যেহেতু কোনো কাজ করতে পারছে না, বিদেশি কোনো বিনিয়োগ আনতে পারছে না, দেশের উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে তাদের কোনো ইয়ে নেই। এবং গত 5-6 মাসে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি হচ্ছে, এই প্রথম যে তাদের সময় এই গত 6 মাসের জিডিপি হচ্ছে 2.2 এর ঘরে। তাহলে তারা কি করবে বলেন? তাদের এই ধরনের উদ্ভট, অবাস্তব, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা ছাড়া তাদের আসলে আছে কি? মিডিয়ার সামনে তো আপনাকে একটা কিছু বলে ইয়েতে থাকতে হবে,
কিন্তু বলে মিডিয়ার নজরে থাকতে হবে। আর আজকে আরেকটা বিষয় আপনারা দেখেছেন যে আমাদের বিএনপির মহাসচিব মহোদয় তিনি বলেছেন দেশে নাকি বাক স্বাধীনতার সর্বোচ্চ সুযোগ হচ্ছে আপনার সংবাদপত্র নাকি সবচেয়ে সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করছে। তো তার জবাব তো রয়টার দিয়ে দিয়েছে গতকালকে। রয়টারের যে রিপোর্টটি এসেছে বাক স্বাধীনতার বিষয়ে বা গণমাধ্যমে সরকার কিভাবে টুটি চেপে ধরেছে সেটা রয়টার দিয়ে দিয়েছে। এখন এই রিপোর্ট করাতে রয়টার নাকি এখন গলিপাড়ার মহল্লার সংবাদপত্র হয়ে গিয়েছে। অনেকে মানে তাদের যে তথাকথিত বুদ্ধিজীবীরা সেগুলো বলছে। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা জনগণরা হচ্ছে আমরা আসলে মজা নিচ্ছি। এখন আমরা তাদের রীতিমতো সিনেমা নাটকগুলো দেখছি যে তারা এগুলো বলে আর কতদিন তারা জনগণকে সামলাতে পারবে। দেশের যে অবস্থা মারুফ ভাই এটা খুবই বাজে অবস্থা। সাধারণ মানুষ বাজারে গিয়ে যে সবজি কিনে দুটা সবজি কিনে যে তার বাচ্চাকে এনে খাওয়াবে সে অবস্থা দেশে এখন নেই। তো এই অবস্থা থেকে আরেকটা জায়গায় একটু আমি আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তারা না হয় আওয়ামী লীগকে চিনতে পারেন না বা আওয়ামী লীগ নাই দেশে, তিনি বারবার বলেন, আজকেও তিনি একাধিকবার বলেছেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মানুষ আর নেবে না, মেনে নেবে না। তিনি যদিও এই কদিন বলেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে আওয়ামী লীগকে দিব না, আজকে আবার সেটা বলেন একটু সরে আসছেন, আজকে বলছেন মানুষ দিবে না, এরকম করে বলেছেন। যদি তাই হয় তো সামনেই 15ই আগস্ট, আজকে মানে এক সপ্তাহের মাথায়, তো সেই 15ই আগস্ট ঘিরে হঠাৎ করেই গত দুদিন ধরে এই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় মোতায়েন করা হচ্ছে, নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হচ্ছে, নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এমনকি আজকেও একটা মিটিং এ আরো কিছু গুরুত্বপূর্ণ তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পুলিশকে, র্যাবকে, বিজিবিকে বিভিন্ন ভাবে, যাতে করে সারা দেশে আরো কড়াকড়ি করা হয়। সেটা কেন, এত সতর্কতা কেন? আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ মানুষ চায় না, তাহলে কার উদ্দেশ্যে, কাকে ঠেকানোর জন্য এগুলো করছে? সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বা কেন খামাখা এত রাষ্ট্রের টাকা খরচ করে তাদেরকে এত কষ্ট দিয়ে মাঠে নামাতে হচ্ছে? আপনারা দেখেছেন যে গতকালে কিন্তু বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সব বিমানবন্দরে। 3 বা 4 দিন আগে আপনারা আরেকটি সংবাদ দেখেছেন, সেটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে একটি তাদের সর্বোচ্চ নিরাপত্তা রাখা হয়েছে, যেমন তাদের গাড়ি টাড়ি বা তারা যেখানে ডিউটিরত অবস্থায় থাকে তারা যেন যখনই কোথাও গাড়ি টাড়ি রাখে এবং সেখানে পুলিশের উপর বোমা হামলা হতে পারে বা পুলিশের উপর আক্রমণ হতে পারে, সেটা হচ্ছে সেই বিষয়ে সতর্কতা। এখন আজকে আবার নতুন করে আরো সতর্কতা। এখন তাদের তো আসলে সতর্কতা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা তো জানে যে তারা কি কি অপকর্ম তারা বাংলাদেশে সাধিত করেছে। বাংলাদেশের পুলিশ প্রশাসনকে একেবারে ইউনূস থেকে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এই পুলিশ প্রশাসনকে মানে এটা পরিকল্পিতভাবে তাদেরকে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন পুলিশ কি, পুলিশ বলতে কি কিছু আছে? আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব এখন সেনাবাহিনী। এখনো তো সেনাবাহিনী তো ব্যারাকে ফিরে যায়নি, আমরা তো সেই জিনিস দেখিনি। তো এখন ওনাদের গণতন্ত্র তো সেনাবাহিনীকে মাঠে রেখে সবসময় গণতন্ত্রের চর্চা হয়ে থাকে। ওনাদের গণতন্ত্রে কিন্তু জনগণ কখনোই থাকে না, এবং ওনাদের গণতন্ত্রে সবসময় বিরোধী দলকে হত্যা, দমন, পীড়ন, সেগুলো হচ্ছে ওনাদের গণতান্ত্রিক ভাষা। 2001 থেকে 2006 ওনারা পত্রিকা রিপোর্ট অনুযায়ী, প্রথম আলো রিপোর্ট অনুযায়ী 10,000 মানুষকে হত্যা, বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এই গত 5 মাসে প্রথম কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী 1,000 নেতা কর্মীদেরকে 1,000 মানুষকে হত্যা করা হয়েছে। তো তাহলে এই যে হত্যার মহোৎসব সেটা চলছে, আপনার পুকুর, নদী, নালা, অজ্ঞাতনামা লাশের মিছিল কি কমেছে? কাউকে কিন্তু এই যে তুরাগে ছাত্রলীগের 7 জনকে অপহর গুম করে সেখানে 4 জনের লাশ পাওয়া গেল, 3 জনের হদিস এখনো পাওয়া যাচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে বিএনপির কি কোনো সে আছে? এখন বিএনপিদের অবস্থাটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে সাস্টেইন করতে হলে এখন যে জিনিসটা হচ্ছে, বিএনপি হচ্ছে জনগণের সাথে আসলে ওই যে লুকোচুরি খেলা শুরু করেছে। জামাত এনসিপি কে দিয়ে নাটক হচ্ছে, আপনারা দেখছেন। গতকালকে আপনার সংসদ সচিবালয়ের সামনে ধাক্কাধাক্কির নাটক সিনেমা আপনারা দেখেছেন। সংসদের ভিতরে এক নাটক, সংসদের বাহিরে এক নাটক। এর মধ্যে আবার যোগ হয়েছেন আমাদের বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি নাকি রাজপথের নামে যুদ্ধ করে ফেলবেন। তো একজন মহামান্য রাষ্ট্রপতি, যিনি সাংবিধানিকভাবে তিনি একজন দেশের অভিভাবক, সকল মানুষের অভিভাবক, তিনি যখন দেশের মানুষের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ ঘোষণা করেন, তখন এই দলটির গ্রহণযোগ্যতা, এই দলটির নিরপেক্ষতা এবং এই দলটির যে আইনের শাসন দেওয়ার যে তাদের ক্রেডিবিলিটি, সেটা নষ্ট হয়ে যায়। সেটা জনগণ বুঝে গিয়েছে। রাষ্ট্রপতি প্রসঙ্গ তুললেনি, আমি শেষ করব আর একটু শুনে। সেটা হচ্ছে যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী ছিল, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ছিল,
তা সত্ত্বেও রাষ্ট্রপতির অনুষ্ঠানে একদম নজিরবিহীন ভাবে যে কাণ্ড ঘটলো, বিশৃঙ্খলা, কেউ থামাতে পারছিলেন না। এই স্বরাষ্ট্রমন্ত্রী থামাতে পারেন নাই, আইজিপি থামাতে পারছিলেন না, সেখানে ইশরাক আবার গিয়ে হুমকি দেওয়া, তারপরও বিশৃঙ্খলা চলছিল। এমনকি পরিস্থিতির মুখে বিদেশি রাষ্ট্রদূতরা, কূটনীতিকরা তারা মোটামুটি প্রাণ রক্ষা করে বেরিয়ে গেছেন, এমন তারা এত ভয় পেয়েছে। এইটা কেন? স্বরাষ্ট্রমন্ত্রী বা সেনাবাহিনী তাহলে কি করলো? রাষ্ট্রপতি যেখানে থাকবেন সেখানে তো সেনাবাহিনী ছিল, তাহলে কি হলো? তাহলে এটা কেন এমনটা হলো? ছোট করে একটা জিনিস হচ্ছে কি, এরা, এদের যে রাজনীতিটা আপনারা খেয়াল করবেন, এরা কিন্তু একে অপরের গোমর জানে। হ্যাঁ, এই যে এই টোকাই, জঙ্গি, ছিনতাইকারী, তারপরে আপনার এই মৌলবাদী চক্র, সাথে বিএনপি, এদের সকলের সাথে এতটাই সুসম্পর্ক যে সকলে সকলের গোমর জানে। এই জন্য কেউ কারো নেতৃত্ব ওখানে মানে না, কেউ কারোর প্রতি অনুগত না, কেউ কারোর প্রতি সহনশীল না। এই জন্য সবাই সবাইকে হুমকি দিয়ে বেড়াচ্ছে, এবং এই হুমকি দিলে কোনো মানে দেখেন যে এটার কোনো প্রতিক্রিয়া এখানে রাষ্ট্র তারা নিতে পারে না। এখানে সেনাবাহিনী আপনার প্রতিষ্ঠান হিসাবে যে বাংলাদেশে যে অবস্থানটা তৈরি করেছিল, ওয়াকারের নেতৃত্বে গত 24 মাসের সেনাবাহিনীর সেই নেতৃত্ব, মানে সেই ভূমিকাটাকে প্রশ্নবিদ্ধ শুধু করা হয়নি, এবং সেনাবাহিনী যে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় ছিল সেটা একেবারেই শেষ হয়ে গিয়েছে। আর বাংলাদেশ পুলিশকে তো, পুলিশের আইজিপি ওখানে চিৎকার করলেই কি, আর উনি আপনার যদি পিস্তল খুলে 2 রাউন্ড ফায়ার করতো, সেটাও মনে হয় কোনো, তখন পুলিশের আইজিপি কে দেখা যেত গণপিটুনি দিয়ে দিত ওরা। কারণ যাদের সাথে এখন বিএনপি রাজনীতিটা করছে, বুঝতে হবে যে তারা কারা। উগ্র জঙ্গি বা মানে মৌলবাদী এই জঙ্গি গোষ্ঠীর সাথে যখন আপনি কথা বলতে যাবেন বা আপনি রাজনীতি করতে যাবেন, তা আপনাদের এই পরিণতি হয়তো স্বাভাবিক, এবং এটাই হয়েছে, এবং ভবিষ্যতে তাদের পরিণতি আরো খারাপ হবে। এবং বাংলাদেশে যে জুলাই আগস্ট একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, গতকাল এই মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতির অনুষ্ঠানের মাধ্যমে বিদেশি সকল রাষ্ট্রদূতরা কিন্তু তাদেরকে বিশ্বের কাছে এই মেসেজটি দিয়ে দিয়েছেন যে কোনো আপনার রাজনৈতিক শক্তির কাছে আওয়ামী লীগের পতন হয়নি। আওয়ামী লীগের পতন হয়েছে সন্ত্রাসী, জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী গোষ্ঠীর হাতে, যার কারণে এটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসে রাষ্ট্রীয় বিদেশি অতিথিদের সামনে তারা এই ধরনের বিশৃঙ্খলা ঘটাতে পারে। এটা একেবারে সহজ বিশ্লেষণ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো পয়েন্টে, অনেকগুলো বিষয় ধরে আপনি কথা বললেন। দর্শক কথা শুনছিলেন, বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক তানভীর হায়দার লিঙ্কন। আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনকার মতো।